খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা নিয়ে আলোচনা না করলে হচ্ছে না। বর্তমানে প্রচুর সেটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে। আমাদের পশ্চিমবঙ্গে তো পথে নেমেছে এরকম অবস্থা। তবে সেটা জিনিস নিয়ে আলোচনা করছি। তাহলে সেটা হচ্ছে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা কি আছে, হোয়াট ইজ SIR, সেটা নিয়ে আমরা আগে জানি যে SIRটা কি। বলছি যেটা বাংলা ভাষায় আমরা যেটা বলবো যে ভোটের তালিকার বিশেষ গভীরভাবে পুনর্নির্বাচন। তাহলে নতুন করে ভোটার তালিকা যেটা আছে আমাদের অলরেডি, সেই ভোটার তালিকাটা আবার নতুন করে সেটাকে ঠিক করে দেওয়া, সেটাই হচ্ছে ভোটার তালিকা যে গভীরভাবে পুনর্নির্বাচন হবে, সেটাই আমরা বলবো ইংরেজিতে শর্টকাটে বলি SIR। এটা ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোলস। তাহলে ভোটের তালিকাতে নতুন করে এটা সংশোধন করা বা যাচাই করে নেওয়া, সেটা হচ্ছে SIR নিয়ে অনেক রকমের অনেক আতঙ্কে আছে। তো ওনাদেরকে বলবো যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। SIR একটা ইলেকশন কমিশনের একটা গাইডলাইন হিসেবে ওনাদের যেটা করার সেটাই করছেন। সেটা নিয়ে ভয় করার কিছু নেই, একদম ক্লিয়ার আছে। তবে দেখে নিব যে কি। আমাদের ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে, কিন্তু সংবিধান লাগু হয়েছে 1950 সালে 26শে জানুয়ারি, যেটা আমরা ইন্ডিপেন্ডেন্স ডে বা প্রজাতন্ত্র দিবস হিসাবে জানি। 50 সালে যেটা আইন তৈরি হয়েছিল, অনুচ্ছেদ ভারতের সংবিধানে যেটা বলছে 324 নম্বর অনুচ্ছেদে যে বলেছে 1950 সালে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, তাহলে RPA 1950 সালে যেটা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, যেটা RPA, সে অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতি, সংসদ ও রাজ্য বিধানসভা নির্বাচন তদারকি, নির্দেশিকা নিয়ন্ত্রণ সম্পূর্ণ কি করা হয়েছে, ইলেকশন কমিশনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তারপর কি হয়েছে, ভোটের তালিকা প্রস্তুতির পদ্ধতি, যোগ্যতা, শর্তাবলী। যে ভোটের তালিকা যে তৈরি হবে, ভোটে যে নাম যাবে, তাহলে সেগুলোর শর্ত কি আছে, তার জন্য একটা ভোটার লিস্টে নাম তোলার জন্য কত বছর বয়স হতে হবে, সেগুলো জিনিস কিন্তু আমরা কিন্তু জানবো। তাহলে আমরা সাধারণত জানি ভারতের নাগরিক যতজন আছেন প্রত্যেকে 18 বছরের ঊর্ধ্বে, 18 বছর যখনই হয়ে যায় তখনই ভোটের তালিকায় নাম তাদের তোলা হয় বা ভোটার কার্ড রেডি হয়, তৈরি হয়। 6 নম্বর ফর্ম দিয়ে সেটা BLO সাহেবের কাছে গেলে 6 নম্বর ফর্ম দিয়ে সেটাকে এন্ট্রি করা হয়। তাহলে আর কি আছে দেখব। তাহলে সর্বশেষ গভীর পুনর্নির্বাচনা হয়েছিল বিহারে 2003 সালের কথা বলছে। লাস্ট হয়েছিল এর আগে 2003 সালের কথাই বিহারে। তাহলে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার গিয়ে মোট হচ্ছে 12খানি জায়গায়, 12টা রাজ্য বলা যাবে না, 12টা রাজ্যের মধ্যে হচ্ছে 3টা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল এবং 9টা হচ্ছে রাজ্য। 9টা রাজ্যের মধ্যে বিহার কিন্তু অলরেডি, যেহেতু সামনে হচ্ছে বিহারে ইলেকশন, তার জন্য কিন্তু ওখানে SIR কমপ্লিট হয়ে গেছে। তাহলে SIR এখন ভারতে লাগু হচ্ছে, ভারতের বিহারে হয়ে গেছে অলরেডি, তার জন্য বিহারে আর নেই। তাহলে বাদ বাকি 11টা রাজ্য তো না, 8টা হচ্ছে তোমার রাজ্য, স্টেট, এবং 3টা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। এগুলোতে কিন্তু SIRটা লাগু হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে তো শুধু SIRটা নেই, পশ্চিমবঙ্গ ছাড়াও আরও 8টা রাজ্য এবং 3টা কেন্দ্রশাসিত অঞ্চল এবং অলরেডি একটা বিহার হয়ে গেছে, এবং আরও পরবর্তীতে আর যে রাজ্যগুলো কেন্দ্রশাসিত অঞ্চলগুলো বেঁচে আছে প্রত্যেকটাতে কিন্তু হবে। তাহলে এখানে কিন্তু কোনো কিছু কিন্তু ভুল ভ্রান্তি মানুষের দেখার দরকার নেই বা ভুল ভ্রান্তিতে পড়ার দরকার নেই। এই যে প্রসিজারগুলো আছে সেগুলো আমরা দেখব। তাহলে লাস্ট হয়েছিল কত, 1/1/2003। তাহলে আমাদের সম্ভবত পশ্চিমবঙ্গে 1/1/2001, আমি যতটুকু জানি সম্ভবত সেখান থেকে ধরা হবে, যেহেতু পশ্চিমবঙ্গের SIR আগে এগুলো থেকে কিন্তু আগে হয়েছিল, যেটা রেজাল্ট কিন্তু 2002 সালে দেওয়া হয়েছে। তার জন্য 1/1/2001 হিসাবেই মনে হয় পশ্চিমবঙ্গের SIRটা ধরা হয়েছে। সেই হিসাবে কিন্তু আমরা
দেখব যে পরবর্তী যেটা 2025-এ হচ্ছে এবং 26-এ যেটা ডিক্লেয়ার করবে সেটা হচ্ছে তোমার এসআইআর 2026। তাহলে সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কি বলা হয়েছে 326 নম্বর অনুচ্ছেদে? 324 নম্বর অনুচ্ছেদে তো বলা তুলে দেওয়া হয়েছে, আর তোমার 1950 সালে 324 ধারায় এই অনুচ্ছেদটা কিন্তু অনুচ্ছেদ হিসাবে কিন্তু ভোটার তালিকা সম্পূর্ণ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 326 নম্বরে কি বলা হয়েছে? 18 বছর বা তার বেশি বয়সের প্রত্যেকটা ভারতের নাগরিক যিনি যোগ্যতার তারিখে ভারতের নাগরিক এবং অন্য কোনো আইনের যোগ্য ঘোষিত নন, তিনি ভোটার তালিকায় নাম নিবন্ধন যোগ্য। তাহলে কি বলছে যে 326 অনুচ্ছেদ 326-এ বলা হয়েছে যদি কেউ 18 বছরের ঊর্ধ্বে থাকে এবং তার যদি নাম বা ওনার নাম যদি ভোটার তালিকায় না থাকে, ভোটার লিস্টে না থাকে, তাহলে তিনি কি করবেন? 6 নম্বর ফর্ম নিয়ে সেখানে নামটা তুলে নিতে পারবেন। সেটা বলা হয়েছে 326 নম্বর অনুচ্ছেদ। তাহলে আমরা 1950 থেকে কোথায় দেখলাম? 1950-এ দেখলাম যেটা সংবিধান হয়েছে আরপিএ অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতি সংসদ যেটা আছে, যেটা বলছে ভোটার তালিকা প্রস্তুতি সংসদ ও রাজ্য বিধানসভা সংসদ যেটা এমপি মেম্বার অফ পার্লামেন্ট বলি আমরা, যেটা রাজ্য বিধানসভা যেটা এমএলএ। তাহলে এসআইআর কি? সে এসআইআর জিনিসটা আমরা কিন্তু জানছি। তাহলে এসআইআর কিন্তু আসল কথা বলে এসআইআরটা কিছু না, এসআইআরটা হচ্ছে একটা তোমার তালিকার বিশেষ গভীর পুনর্নির্বাচন। তালিকায় নাম অলরেডি আছে কিন্তু সেটাকে আবার নতুন করে খতিয়ে দেখা হবে। এই কারণটা পড়লো কেন বা এই জিনিসটা আসলো কেন? তাহলে এই জিনিসটা আসার কারণ হচ্ছে, ধরে নিন কেউ মারা গেছে কিন্তু ভোটার লিস্টে নাম অলরেডি আছে, সেক্ষেত্রে কি হবে? এসআইআর ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হবে তখন সেগুলো কি হবে? বাদ পড়বে। এরপরে দেখে নিব যে নথিপত্রের তালিকা। আমরা জেনে গেলাম যে এসআইআর জিনিসটা কি, এসআইআর কেন করা হচ্ছে, এসআইআর কোনো সমস্যা আছে কিনা? একদম কোনো সমস্যা নেই, এসআইআর নিয়ে ভয় করার কিচ্ছু নেই। আর যে নথিপত্রগুলো লাগবে, যে তথ্যগুলো লাগবে এসআইআর এর জন্য কাউকে কোথাও যেতে হচ্ছে না। ইলেকশন ইসিআই এর আদেশ অনুসারে প্রত্যেকটা বুথ লেভেল অফিসার প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন। হ্যাঁ, একবার যাবেন, একবারে ডকুমেন্ট যদি কারো কমপ্লিট থাকে তাহলে সেদিনই হয়ে যাবে কমপ্লিট, যদি না হয় তাহলে ডকুমেন্ট কী কী লাগবে সেগুলো বলে দেবেন, সেই ডকুমেন্টগুলো আপনাদেরকে কমপ্লিট করে নিয়ে নিতে হবে। এবং তাও না হয় তাহলে ইসিআই এর অনুযায়ী একটা বিএলওকে অথবা বুথ লেভেল অফিসার যিনারা আছেন ওনাদেরকে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভালো করে যাচাই করে, যদি কেউ শিক্ষিত নাও থাকে তাহলে তাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে সেই জিনিসটা করে দেওয়ার আদেশ রয়েছে বিএলওদের উপরে। তাহলে নথিপত্রগুলো কি কি লাগছে এসআইআর এর ক্ষেত্রে সেগুলো আমরা কিন্তু দেখে নেব। এটাই হচ্ছে কিন্তু প্রধান এসআইআর এর যে জিনিসটা নিয়ে মানুষের ভয় ভীতি আতঙ্ক যত কিছু ঢুকে আছে, এবং কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই আর ভয় করার কিছু নেই একবার। তাহলে এসআইআর কি, এসআইআর জিনিসটা কি সেটা আমরা জেনে গেলাম। তাহলে লিস্ট অফ দ্য ডকুমেন্ট, তাহলে এসআইআর এর ডকুমেন্ট কি কি লাগছে সেগুলো আমরা কিন্তু দেখব। তাহলে এসআইআর এর ডকুমেন্টগুলো কি কি লাগছে, তাহলে এসআইআর কি লাগছে? কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, যা কোনো কেন্দ্র সরকার রাজ্যে যেগুলো আছে, কি বলছে তাহলে পেনশনের কোনো পেপার সই, কোনো অর্ডার হবে, কোনো কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের পিএসইউ নিয়মিত কর্মচারী বা পেনশনভোগী নামদের ইস্যু। তাহলে পেনশন কথাটা তো হয়েছে কেন? পেনশন কিন্তু এখনকার কোনো চাকরিজীবী বা কোনো সার্ভিসম্যান কিন্তু পান না। সম্ভবত 2007 সাল, সঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে সম্ভবত 2007 সালের পরে কিন্তু পেনশন কিন্তু কেটে দেওয়া হয়েছে। তাদের পেনশনের পেমেন্টের অর্ডার বা যে কোনো কেন্দ্রীয় সরকারের যেটা কাগজ আছে সেই হিসাবে কিন্তু চাওয়া হচ্ছে। তাহলে এবার কোথায় থেকে আসছে ব্যাপারটা? কেন চাওয়া হচ্ছে পেনশনেরটা চাওয়া হচ্ছে এই জন্যই 2007-এর আগে, যেহেতু পেনশন শেষ, 2007-এর আগে যাদের পেনশন স্টার্ট হয়েছে বা পেনশনের অর্ডার আছে, এবার ওনারা কিন্তু অবশ্যই 18 বছরের পরেই চাকরি পেয়েছেন। এবার 18 বছরের পর পরে চাকরি পেয়েছেন। এবার চাকরি পাওয়ার পরে তো সঙ্গে সঙ্গে তার
কেউ এমন নাই যে হয়তো ডেথ হয়ে গেছে বা কোনো মারা গেছে আর কিছু, অনেক দীর্ঘদিন চাকরি করার পরে কিন্তু ওনার ডেথ হয়েছেন বা আর কিছু, তাহলে সেই হিসাবে কি বলা যাচ্ছে, কোনো পরিচয়পত্রে 1/7/1997 আগে ভারত সরকারের কোনো বিভাগের স্থানীয় কর্তৃপক্ষের ব্যাংক বা এলআইসি বা পিএসইউ দ্বারা ইস্যু করা হয়েছে। তাহলে আসল কিন্তু গল্প আসছে কোথায়, আসল গল্প আসছে আমাদের 1987 সালে। তাহলে 1987 সালের আগে যাদের জন্ম, ওনারা কিন্তু অবশ্যই 2002, 3, 4 বা 2001 এই এসআইআর এ যুক্ত, যেহেতু 87 থেকে মাইনাস করলে সেখানে কিন্তু 18 বছর কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। 87 হয়, 85 হয়, 84 হয়, এইরকম টাইমে কিন্তু হয়ে যাওয়ার কথা। তাহলে গাইডলাইন দিয়ে দেওয়া হচ্ছে 1987 সালে। তাহলে ডকুমেন্টে কি লাগছে? ডকুমেন্টে লাগছে তাহলে জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট যেটা, তারপর হচ্ছে পাসপোর্ট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে মার্কস অ্যাডমিট মার্কশিট আছে সেগুলো, তারপর হচ্ছে স্থায়ী বাসিন্দা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা, উনি অনেক দিন ধরে সেখানে আছেন তখনকার ওনার ডকুমেন্ট অলরেডি আছে। SC ST OBC যেগুলো সার্টিফিকেট আছে সেগুলোও দেবে। হ্যাঁ, তারপরে NRC ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ যেটা আছে সেটা সার্টিফিকেট যদি থাকে, সেটাতে এখন মনে হয় না কোথাও আছে, তবে আসামে NRC লাগু হয়েছে, সেখানকার কিন্তু NRC সার্টিফিকেট অবশ্যই তাদের রয়েছে, আর সেখানে কিন্তু এই এসআইআরটা লাগু হচ্ছে না। আর কি লাগছে তাহলে? আর সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে, সেটা সবার কাছে কিন্তু যেহেতু বাড়ি আছে, অবশ্যই জমি আছে, জমির নথি হবে, দলিল হবে, কোনো পর্চা হবে রেকর্ডের, হ্যাঁ, সেগুলো যদি থাকে 1987 সালের আগে, তাহলে সেগুলো দেখিয়েও কিন্তু কাজ হয়ে যাবে। যদি 2002, 3, 4 এসআইআরে ওনাদের নাম না থাকেন তবে এগুলো লাগবে, আর যাদের অলরেডি নাম আছে তাদের কিন্তু আর কোনো কিছু দরকার নেই। তবে হ্যাঁ, যাদের জন্মই হচ্ছে 2002 পর বা 2001 পর বা 1990, ওনাদের নাম তো অবশ্যই এসআইআর হবে না, তাহলে কি করা যাবে? তাহলে ওনাদের জন্য ওনার বাবার, অবশ্যই ওনার বাবার কিন্তু বাবা মায়ের দাদুর ইনাদের কিন্তু নাম কিন্তু ভোটার লিস্টে অবশ্যই হবে, এবং ওনারা কিন্তু 2002, 2003, 2004 এগুলো যে বিভিন্ন স্টেপে বিভিন্ন জায়গায় যে এসআইআর লাগু হয়েছে, সে সময় কিন্তু এসআইআরের সঙ্গে কিন্তু ওনারা যুক্ত, তার জন্য কিন্তু ওনাদের কোনো সমস্যা নেই। আর যাদের বললাম যে 1987 পরে যদি জন্ম হয় বা সে এসআইআরে যদি 2002, 3, 4 এসআইআরে যদি নাম না থাকে, তাহলে ওনাদের বাবা বা মা বা দাদু দিদা যা আছে বংশের মধ্যে, সে পরম্পরায় কিন্তু সে ভোটার লিস্ট কিন্তু অ্যাটাচ করে দিলে কিন্তু ওনাদের কিন্তু হয়ে যাবে কমপ্লিট। তাহলে এইগুলো কিন্তু আমরা কিন্তু কী নথি লাগছে সেগুলো কিন্তু আমরা জানতে পারলাম। তাহলে নথির মধ্যে কিন্তু এগুলো সাধারণত আমাদের প্রত্যেকের কাছে প্রায়ভাবে পাসপোর্ট হবে না, হয়তো SC ST OBC হয়তো জেনারেলদের কাছে হবে না। হ্যাঁ, তা যিনারা শিক্ষিত নন বা নন এডুকেটেড বা বেশি দূর পড়াশোনা করেনি, ওনাদের কাছে হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট হবে না। যিনারা ক্লাস 2, 3, 4 এরকম প্রাইমারি স্কুলে হয় বা হায়ার সেকেন্ডারি তো বা সেকেন্ডারি স্কুলে হয়, পড়েছেন অথচ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেই সার্টিফিকেটগুলো ওনাদের কাজে লাগবে। হ্যাঁ, সেগুলো নিয়ে কিন্তু সেই নথিগুলি, সেই তথ্যগুলোই কিন্তু এসআইআর ফর্ম যখন ফিল আপ করা হবে, বিএলও সাহেব যখন আপনাদের বাড়িতে আসবে, তখন কিন্তু সেগুলো নথিগুলো কিন্তু ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে কিন্তু যুক্ত করতে হবে। তাহলে এসআইআর নিয়ে ভয় করার আর কোনো জায়গা দেখতে পাচ্ছি না। এরপরে চলে এলাম আমরা এসআইআর থেকে হওয়া বড় সুবিধা। তাহলে এসআইআর হলে কি কি সুবিধা হতে পারে? এসআইআর কেন করছে? আমাদের যে ইলেকশন কমিশন, ECI, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এসআইআর করাটাও মেন উদ্দেশ্য কী, কিসের জন্য করা হয়েছে? তাহলে নতুন নাম যোগ করা, প্রথমবার ভোটার হওয়ার সুযোগ। তাহলে যাদের নাম এখনও অ্যাড হয়নি, 18 বছর হয়তো হয়েছে বা 18 বছর হওয়া 2 বছর হয়ে গেছে, এখনও হয়তো নাম অ্যাড হয়নি ভোটার তালিকায়, ভোট দিতে পারছেন না বা ভোট দিতে পারছে না, তাহলে কিন্তু তাদের নাম কিন্তু এই এসআইআরের মাধ্যমে কিন্তু সেই 6 নম্বর ফর্ম ফিল আপ করলে কিন্তু যে গাইডলাইনটা বলা হয়েছে, সেই গাইডলাইনে বিএলও সাহেব বলে দেবেন, সেই গাইডলাইনে ফর্ম ফিল আপ করলে কিন্তু তাদের নামও কিন্তু
উঠে যাবে ভোটার তালিকাতে। তাহলে এসআইআর সুবিধা হলো যে বাড়ি বাড়ি, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে যাদের নাম তোলা এখন পর্যন্ত হয়নি, এবার কিন্তু নামটা কিন্তু ভোটার তালিকায় তোলা হয়ে যাবে, এটা একটা সুবিধা হলো। এবার কি আছে, ভুল তথ্য সংশোধন, ডেটা আপডেট ও সঠিক এপিক কার্ড পাওয়া। তাহলে ভুল তথ্য কি, বেশিরভাগ আগের ভোটার কার্ডে এখনও যদি লক্ষ্য করা যায়, দেখা যায় আগের ভোটার কার্ডের হয়তো কোথাও নাম ভুল আছে, ভোটার কার্ডের জন্য কেউ এসছে, এবার বাড়িতে হয়তো কেউ নাই বা আর কেউ আছে, ওনার ভালো নাম হচ্ছে আলাদা, কিন্তু ডাক নাম দিয়ে ভোটার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, সে নামটা এখন পর্যন্ত থেকে গেছে, অন্যান্য ডকুমেন্টে হচ্ছে ভালো নাম, এবার ভোটার কার্ডে হচ্ছে সেরকম না, সে কিন্তু আগে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই হয়েছে। তাছাড়া বার্থ সার্টিফিকেট বা জন্ম তারিখ, যেটা ভোটার কার্ডে জন্ম তারিখে এখনও মনে হয় পুরাতন মানুষের কাছে ওই এক সামথিং মানে একটা আইডিয়া করে এক দিয়ে কিন্তু মানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার যদি কারো যদি স্কুলের সার্টিফিকেট দেখা হয় বা পঞ্চায়েতের সার্টিফিকেট দেখা হয়, হসপিটালের সার্টিফিকেট দেখা হয়, বা হায়ার সেকেন্ডারির অ্যাডমিট মার্কশিট দেখা হয়, তাদের ডেট অফ বার্থ যেগুলো আছে সেগুলো কিন্তু এই এসআইআরের মাধ্যমে কিন্তু সংশোধন হয়ে যাবে। আর তারপরে আর কি হবে, ঠিকানা পরিবর্তন, নতুন এলাকায় ভোট দেওয়া, ঠিকানা পরিবর্তন ধরে নাও যে কেউ অনেক দীর্ঘকাল ধরে এক জায়গায় থাকছেন, এখানে ভালো লাগলো না, বা তিনি কোনো কাজের ক্ষেত্রে অন্য একটা জায়গায় গিয়ে বসবাস করছেন, এবার ওখানে জমি জায়গা নিয়ে নেওয়া হয়েছে, সেখানকার বাসিন্দা হতে চায়, তাহলে সেখানেও কিন্তু কী হবে যে স্থান পরিবর্তন হয়ে যাবে। এই ক্ষেত্রে যে ছেলেদের ক্ষেত্রে তো আছেই, বাট মেয়েদের ক্ষেত্রে এই প্রবণতার আরও অনেক, কারণ যে ধরে নিন একটা ছেলে বিয়ে করেছে অন্য একটা ডিস্ট্রিক্টে, সেখান থেকে বিয়ে করে এখানে এসছে, এখান থেকে নিজের বাড়ি থেকে ভোট দিতে তার নিজের বাবার বাড়ি যাবে না, তাহলে ওনাদেরও কিন্তু ভোটার লিস্টে এই এসআইআরের মাধ্যমে কিন্তু ওদের স্থানটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এসআইআরের সুবিধাগুলো যেগুলো হচ্ছে সেগুলো বলছি। তারপর আর কি সুবিধা আছে, মৃত স্থানান্তরিত নাম বাদ দেওয়া, ভোটার তালিকার লিস্ট বলছে পরিষ্কার করে দেওয়া। তাহলে মৃত যিনারা মারা গেছেন, কিছুদিন হয়েছে, 2 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, মারা গেছেন, অথচ কিন্তু ভোটার লিস্টে কিন্তু নাম আছে। এই পঞ্চায়েত ভোটের আগে একটা ভিডিও খুব মানে হেভিভাবে ভাইরাল হয়েছিল, কি যে একটা ছেলে যায় যিনি ভোট নিচ্ছেন এই অফিসারের কাছে, অফিসারে গিয়ে বলছেন যে আমার ঠাম্মা এসছেন কি না, যে কেন, যে আমি ঠাম্মাকে দেখতে পাই না। কেন দেখতে পাই না, কারণ যে আমার ঠাম্মা শুধু ভোটের সময়ই আসেন। এবার দেখছি যে লিস্টে কিন্তু টিক মারা আছে, সেখানে কিন্তু ভোট দেওয়া হয়ে গেছে ঠাম্মার নামে, ঠাম্মা মারা কিন্তু 4 বছর 5 বছর 7 বছর হয়ে গেছে, অথচ কিন্তু সে ভোট কিন্তু ভুয়ো ভোট হিসাবে কিন্তু কোনো পোলিং স্টেশনে কিন্তু পড়ে গেছে। তাহলে সেগুলো জিনিস কিন্তু বাদ পড়বে, যা মৃত ভোটারগুলোকে কিন্তু সেখান থেকে পরিষ্কার করে দেওয়া হবে এই এসআইআরের মাধ্যমে। কি করে পরিষ্কার হবে, এসআইআর হিসাবে যখন বিএলও সাহেব বাড়ি যাবেন, দেখবেন কিনি বেঁচে আছেন, কে বেঁচে নেই, তারপরে তাদের ডকুমেন্ট নেওয়া হবে, তাকে স্বচক্ষে দেখা হবে, ওনাদের ডিক্লারেশান সাইন হয়ে টিপ হয়ে সব নেওয়া হবে, যখন পাবে না তখন কিন্তু সেটার নামটা কেটে যাবে। তাহলে সেটা হিসাবে কিন্তু একটা পরিষ্কার হলো। স্থানান্তরিত নাম বাদ, ধরে নিন যে একজনের বাড়ি হচ্ছে এক জায়গায়, ওখানে ভোট দিচ্ছেন, এখানে থেকেছেন, সারা জীবন ওখানে থেকেছেন, কিন্তু 5 বছর ধরে কি 7 বছর ধরে কি 2 বছর ধরে অন্য একটা জায়গায় সেখানে বসবাস করছেন, অথচ সেখানে কিন্তু 6 নম্বর ফর্ম নিয়ে সে ব্লকের আন্ডারে বা সে ডিস্ট্রিক্টের আন্ডারে 6 নম্বর ফর্ম নিয়ে কিন্তু নতুন ভোটার হিসেবে সেই তালিকায় কিন্তু নথিভুক্ত হয়ে গেছে। তাহলে একটা ভোটার তাহলে এক জায়গায় এখানে অলরেডি ভোট আছে, এখানে অলরেডি ভোট দিচ্ছেন, অথচ কিন্তু ওই ভোটারই আবার দ্বিতীয় জায়গায় কিন্তু ভোট দিতে পারছেন বা দ্বিতীয় জায়গায় নাম আছে। তাহলে সেগুলো কিন্তু একেবারে এবার একটা পোর্টালের মাধ্যমে কিন্তু একদম ক্লোজ হয়ে যাবে। তাহলে একজন ভোটার একটাই কিন্তু ভোটার লিস্টের নাম থাকবে। তাহলে এক জায়গা থেকে এক জায়গাতেই নাম থাকবে, যেখানে যদি অন্য জায়গায় যদি থাকা সুব্যবস্থা থাকে বা সেখানে যদি থাকেন, তাহলে ওনার কী হবে, এখান থেকে ভোটার লিস্ট থেকে নাম কেটে সে ভোটার লিস্টের নামটা যুক্ত হয়ে যাবে। তাহলে সেটা একটা সুবিধা আছে। এবার যে বলছে নাগরিকত্ব, বয়স যাচাই, ভুয়ো ভোটার সংখ্যা কমে যায়। নাগরিকত্ব, ভোট যাচাই, ভোটারের সংখ্যা কমবে, অবশ্যই কমবে। ভুয়ো ভোটার একটা ধরে নিন যে এখানে ভোট আছে, আবার যেখানে কাজ করতে গেছেন সেখানে ভোট তৈরি করে নিচ্ছে, আবার সেখান থেকে কাজ করে আরেক জায়গায় গেছেন সেখানে একটা ভোট তৈরি করে, তাহলে তো একটা ব্যক্তির তাহলে 2-3টা ভোট হয়ে যাচ্ছে, তাহলে সে ভোটারগুলো বাদ যাবে। আরও কী হবে, নাগরিকত্ব বলছে যেটা সিটিজেনশিপ,
এবার ধরে নিন যে অন্য কোনো আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি এই জন্য যেহেতু আমরা ইন্টারন্যাশনাল বর্ডারের পাশে, আমরা যেহেতু বাংলাদেশের পাশে, তার জন্য কিন্তু ওই দেশের কিন্তু কিছু কিছু নাগরিক আমাদের দেশেই ঢুকতে পারেন, সেখানে এসে ভুয়ো কোনো সার্টিফিকেট বানিয়ে সেখানে কিন্তু ভোটার লিস্টে নাম তুলে নিতে পারেন। তাহলে এবার কিন্তু যখন এসআইআর হবে তখন কিন্তু এই যে নথিগুলো যে হচ্ছে, ডকুমেন্টগুলো যে চাওয়া হচ্ছে 1987 সালের আগে থেকে যেগুলো চাওয়া হচ্ছে, যদি দেখাতে পারেন তাহলে ভালো, আর যদি না দেখাতে পারেন তাহলে সেখান থেকেও কিন্তু সিটিজেনশিপ এটা পরে আসবে, কিন্তু সেখান থেকে কিন্তু ভোটার লিস্ট থেকে নামটা বাদ করে সেখানে কিন্তু ভোটার হিসাবে কিন্তু গণ্য হবেন। ঠিক আছে, এবার আর কি বলছে, সরকারি প্রকল্পের সুবিধা ভোটার আইডি পরিচয়পত্র হিসাবে কাজে লাগানো। এবার যদি ভুয়ো ভোটার না হয়, 3টা 4টা ভোট না থাকে, একটা যদি ভোট থাকে, তাহলে আমরা ভোটার লিস্টকেই ভোটার এপিক কার্ডকে ভোটার কার্ডকেই আমরা কিন্তু প্রায়োরিটি দিয়ে যে কোনো সরকারি কাজে নথি হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে এসআইআর থেকে কিন্তু এইগুলো সুবিধা কিন্তু আমরা পাবো। এবার ধরে নিন যে ভিন্ন থেকে, শুধু বাংলাদেশ নয়, মায়ানমার আছে, নেপাল আছে, ভুটান আছে, আর কোথাও থেকে আছে, থেকে এসে শুধু আমাদের পশ্চিমবঙ্গে যে ভারতের যে কোনো রাজ্যে এসে বসবাস করছেন, ভিসা নেয় আর কিছু নেই, কি আর কিছু নেই, বা ভিসা নিয়ে এসছেন অথচ মেয়াদ শেষ হয়ে গেছে, অথচ সেখানে বসে থেকে গেছেন, সে ব্যক্তিগুলোকে চিহ্নিত করা যাবে। তাহলে এগুলোর কিন্তু আমরা কিন্তু এসআইআরের কিন্তু সুবিধা দেখতে পাচ্ছি। এবার কিন্তু আমরা দেখব এসআইআরের অসুবিধাগুলো কী কী। এসআইআর হলে আমরা কী মানে প্রত্যেকটা জিনিসে কিন্তু সাইড এফেক্ট দুটোই থাকে, সুবিধা এবং অসুবিধা দুটোই কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে আমরা কিন্তু সেটাও দেখব যে অসুবিধাগুলো কী আছে। একটা সুবিধা বললাম যে কী লাভ হবে এসআইআরটা করে, এবার কিন্তু অসুবিধাগুলো দেখব কী অসুবিধাগুলো হয়। তাহলে এসআইআর নেতিবাচক কী আছে তাহলে, এবার অসুবিধাগুলো কোথায় পড়তে হবে আমাদেরকে এই এসআইআরটা নিয়ে, সেগুলো আমরা আলোচনা করবো। বলছে সময়ের অভাবে, খুব যেমনভাবে আমাদের এখানে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে এই মাস থেকে কিন্তু এসআইআর শুরু হয়ে যাচ্ছে, এখন কিন্তু অনেক জায়গায় কিন্তু বিএলওদেরকে ট্রেনিং দিয়ে তারপরে প্রত্যেকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার যখনই একটা নির্দিষ্ট সময় মানে খুব কম সময় পাওয়া যাবে, তখন কি হবে যে অনেক নথি, অনেক ডকুমেন্ট কিন্তু অনেকে যিনারা শিক্ষিত আছেন ওনাদের কাছে সব কিছু অলরেডি অ্যাভেলেবেল আশা করছি হবে, হবারই কথা। আর যিনারা ধরুন যে শিক্ষিত নন, জমি জায়গায় চাষাবাদ করেন বা ভিন রাজ্যে গিয়ে কাজ করেন বা আর কিছু করেন, ওনারা কী করবেন? ওনাদেরকে বলা হলো যে আপনাদের এই সার্টিফিকেটটা লাগবে, উনি মাধ্যমিক সার্টিফিকেট দেখাতে পারছেন যেহেতু মাধ্যমিক পাস না, ওনাদেরকে বলা হলো যে আপনার এই দলিলটা লাগবে। ওনারা জমিতে বাস করছেন, জমি করছেন, চাষাবাদ করছেন, কিন্তু তিনি ডকুমেন্ট কোথায় রেখেছেন, জমি দলিল কোথায় আছে সেটাও কিন্তু হয়তো অনেকের হাতে নেই বা জানা নেই। তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। আর বিএলওরা যে তাড়াহুড়োতে যখন কাজ করতে যাবেন, তাহলে এই সময়ের অভাবে কিন্তু অনেকটা নাম কিন্তু ছোটার সম্ভাবনাটা বেশি থাকবে, অথবা তাড়াহুড়া করতে গিয়ে হয়তো নথিপত্রে অ্যাটাচে কোনো হয়তো ভুল হতে পারে, বা নথিপত্র খুব তাড়াতাড়ি এনে দেওয়াতে ভুল হতে পারে, এগুলো কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। এবার হচ্ছে মানবীয় ভুল ডাটা এন্ট্রিতে ভুল হবে, যে মানবীয় ভুল ডাটা এন্ট্রিতে ভুল। এবার তাড়াহুড়া করতে গিয়ে হয়তো হার্ড কপি নিয়ে গেছেন বিএলও সাহেব, কোনো একটা ব্লকে হয় বা আর কোথাও হয়, কোনো একটা জায়গায় দেওয়া হয়েছে হার্ড কপিগুলো, সেগুলোকে সফট কপিতে রূপান্তরিত করা হবে বা ডাটা এন্ট্রি করা হবে। সে তাড়াহুড়োর জন্য, কাজের চাপের ক্ষেত্রে সে ডাটা এন্ট্রি করতে গিয়ে হয়তো কাজের চাপে বা তাড়াতাড়ির জন্য এবার সেখানেও কিন্তু ডাটা কিন্তু ভুল হতে পারে। তাহলে এগুলো একটা মানে ব্যাপার আছে। এবার নথি যাচাইয়ের অভাবে ভুল হতে পারে। নথি যাচাই যে হয়তো কোনো ডকুমেন্ট দেওয়া হয়েছে, সেই ডকুমেন্টটা সঠিক না ভুল সেটা সঠিকভাবে সময়ের অভাবে যাচাই করা হয়নি, পরবর্তীতে দেখা যাচ্ছে তখন কিন্তু বলে দেওয়া হয়েছে না ঠিক আছে, তা পরবর্তীতে দেখা যাচ্ছে সে নথি থেকে কিন্তু বাদ পড়ে গেছে, সেখান থেকে কিন্তু বাদ পড়ে গেছে, তাহলে তো কিন্তু একটা সমস্যা দেখা যেতে পারে। এবার বলছে গ্রামীণ সীমান্ত এলাকায়, গ্রামীণ বা সীমান্ত এলাকায়, গ্রামীণ এলাকাতে তো বললামই, সীমান্ত এলাকায় যেরকম সীমান্ত এলাকা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গটা হচ্ছে সীমান্ত এলাকায়, তোমার পাশে বাংলাদেশ আছে, আরও যে বিভিন্ন দেশগুলো রয়েছে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল বর্ডার, সেখানে একটু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনাটা একদম বেশি। যেহেতু লাগোয়া জায়গায় এপার ওপার দেখতে পাওয়া জায়গায় হয়তো আমাদেরই এখান থেকে হয়তো অনেকের জমি হয়তো বাংলাদেশে পড়ে আছেন, তিনি ওখানে জমি করতে যাচ্ছেন, এইভাবে আদান প্রদান যে হয়, বা ওনাদের জমি এখানে আছেন ওনারা করতে আসছেন, আদান প্রদান হচ্ছে। অনেক হয়তো এরকমই ইনলিগালভাবে থেকে গেছেন এখানে, সেগুলো জিনিস দেখতে গিয়ে ভুল ত্রুটি ওই জিনিসটা হতে পারে।
এই যে ডিজিটাল আপডেট দেরি, ভোটার লিস্টে যে দেরি হয়, এইগুলো সব সময়ের অভাবে হবে, কিন্তু ক্ষতিকর থেকে লাভজনকটাই বেশি, যেহেতু ইলেকশন কমিশন এত বড় বড় একটা সংস্থা, একটা সব কিছু নিয়ে ভেবে যখন করছেন তাহলে ভালোর জন্যই করছেন, অবশ্যই ভালো। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু ভালো মন্দ আমরা কিন্তু একটা দিক এসআইআর দেখে নিলাম। তা এসআইআর এবার ভালো মন্দ দিক দেখলাম, এবার কি করব, এবার দেখি, এবার আলোচনা করব এসআইআর ফর্ম নিয়ে। এবার আসলে আসবে এসআইআর ফর্মে। তো এসআইআর ফর্ম আমরা কীভাবে ফিল আপ করবো, এসআইআর ফর্মটা, তাহলে এসআইআর পজিটিভ হয়ে গেছে, এসআইআর নেগেটিভ হয়ে গেছে, এসআইআর ফর্ম ফিল আপ। এসআইআর ফর্ম ফিল আপ কী করে করবো আমরা, বা বিওলা সাহেব আসবেন এসআইআর ফর্মে কী কী লাগতে পারে। তাহলে এসআইআর একটা কিন্তু এসআইআর 26-এর একটা কিন্তু ডেমো কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমি এটাকে কোথা থেকে কালেক্ট করেছি, এই ডেমোটা দেওয়া হয়েছে। তাহলে এইরকম কিন্তু অনলাইন পোর্টাল থেকে কিন্তু ফর্মটা বেরোবে। বিওলা সাহেব যখন যাবেন প্রত্যেকটা পাড়াতে, প্রত্যেকটা নিজের বুথে, তাহলে ওনার কাছে কিন্তু এরকম একটা ফর্ম কিন্তু বেরিয়ে থাকবে। তাহলে ফর্ম কিভাবে বেরিয়ে থাকবে, ফর্মে কিন্তু নাম, ঠিকানা একটা ঘরে লেখা থাকবে, তারপর বিধানসভা, তোমার বুথ নাম্বার সব কিছু লেখা থাকবে একটা ঘরে। এই ঘরটা মিডিলে ঘরটা থাকবে বারকোড, ওই বারকোডটা ফোনের মাধ্যমে বা স্ক্যানের মাধ্যমে যখনই আমরা বারকোড চেক করব তখন কিন্তু অল ডিটেলস কিন্তু চলে আসবে। এবার হচ্ছে তারপরে কিন্তু পুরাতন ভোটার লিস্টে যে ফটোটা দেওয়া আছে, যে ছবিটা দেওয়া আছে, সে ছবিটা কিন্তু এই জায়গাটাতে কিন্তু দেওয়া থাকবে। আর একটা ফাঁকা জায়গা থাকবে, সেখানে আমরা কিন্তু নতুনভাবে ফটো যখন এসআইআর করতে আসবে, তাহলে এসআইআর কিন্তু প্রথমত কিন্তু একটা আমার কারেন্ট ফটো লাগছে। তাহলে এসআইআর জন্য প্রত্যেকে কিন্তু ফটো কিন্তু কারেন্ট একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু তুলে নিতে হবে। যে কোনো সময় বিএলও স্যার চলে আসতে পারেন, যে কোনো সময় এসআইআর প্রক্রিয়ায় লেগে যেতে পারেন। তাহলে যে ডকুমেন্টগুলো লাগছে সেই ডকুমেন্টগুলো বলে দিলাম, এবার আর কী লাগছে সেটা বলে দেবো। তাহলে আর লাগছে তোমার এক কপি ছবি সেখানে লাগবে। তাহলে এক কপির জায়গায় 2-3 কপি থাকলেও সমস্যা নেই, যেহেতু লাগবে ওখানে এক কপি। এবার বার্থ, ওখানে কিন্তু ওই ফর্মে কিন্তু থাকছে কী কী সেটা দেখব। প্রথমেই দিয়ে দিচ্ছে বার্থ, ডেট অফ বার্থ, প্রথমে দিয়ে দিয়েছে ডেট অফ বার্থ। তাহলে ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার, ডেট, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। তাহলে একটা ছোট্ট করে ফর্ম ফিল আপ করা রয়েছে এরকমই ভুয়ো হিসাবে। তাহলে ডেট, মান্থ আর ইয়ার, এই কিন্তু এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে চলে আসবে আধার নাম্বার। আবার আধার নাম্বার চলে আসবে। এবার আধার নাম্বার কিন্তু অপশনালে দিয়ে রেখেছে, এখন কিন্তু ম্যান্ডেটরি করেনি। তবে আধার নাম্বারটা আশা করছি ম্যান্ডেটরি হয়ে যাওয়ার কথা কিছুদিন পর, বা হবে কিনা জানি না, কিন্তু অপশনাল এখন রেখেছে। তাহলে তারপরে কিন্তু এর আগে কিন্তু আধার কার্ড, মোবাইল নাম্বারটা ছিল না, এবার কিন্তু আপডেট করেছে আধার কার্ড। এবার কিন্তু এখানে দিয়ে দেবো আধার কার্ড নাম্বার। তারপরে চলে আসবে মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে বাবার নাম। কি আসবে এখানে? বাবার নাম। বাবার নামের নিচেই কিন্তু আসবে বাবার এপিক নাম্বার, গার্জেন এপিক নাম্বার। তারপরে চলে আসবে মায়ের নাম, তারপরে চলে আসবে মায়ের নাম্বার। চলে আসলে এইটুকুটা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু সবার কিন্তু হয়ে যাবে। এইটুকুটাতে কোনো সমস্যা নেই। নতুন ভোটার হিসাবেও আমরা করতে পারি, পুরাতন ভোটার হিসাবে, যে কোনো ভোটার হিসাবে কিন্তু আমরা এইটুকুটা করে নেব। আসল গল্প হচ্ছে যেটা ভারতের এসআইআর যে জিনিসটা ছিল না, এই যে জিনিস ছিল না, এটা কিন্তু এবার আপডেট করা হয়েছে বিহারের এসআইআর থেকে আলাদাভাবে। এবার এখানে কিন্তু দুটো ঘর রয়েছে, একটা লেফট সাইডে, একটা রাইট সাইডে। এবার লেফট সাইডে আর রাইট সাইডে দুটা ঘর রয়েছে, দুটাই কি ফর্ম ফিল আপ করতে হবে অথবা একটাও করতে হবে, কী করতে হবে সেটা বলবো। তাহলে লেফট সাইডে যেটা আছে সেটা ফর্ম একমাত্র ওনারাই ফিল আপ করবেন যিনাদের 2002-3-4 এসআইআরে অলরেডি ভোটার লিস্টে নাম রয়েছে, ওনাদের কিন্তু শুধু এটা করলেই হয়ে যাবে। আর যিনাদের নাম 2002-3-4-এ নেই, ওনাদেরকে এই ফর্ম ফিল এই জায়গাটা করতে হবে, প্লাস এটা করতে হবে, দু জায়গাটাতেই কিন্তু করে নিতে হবে। তারপরে কি করব, তারপরে ডেট দিয়ে দেবো। ডেট এখানে বিএলওর সিগনেচার করবে, এখানে নিজের সিগনেচার, একটা নিজের সিগনেচারের জায়গা হবে, একটা ডিক্লারেশান দিয়ে নিজের সিগনেচার দেবে। ডিক্লারেশানে লেখা এটা রয়েছে, যদি আমি কোনো নথি ভুল দিই, তাহলে নথি যদি কোনো এর সঙ্গে অ্যাটাচমেন্টে যদি কোনো নথি ভুল থাকে, তাহলে সেখানে এসআইআর সে ফর্মটা কিন্তু বাতিল পড়ে যাবে। তো আপনাদের সবাইকে একটাই কথা বলবো, ভুল নথি কেউ দিবেন না। ভুল নথি দিলে ওখানে ডিক্লারেশানে এটাও লেখা আছে, যদি ভুল নথি দিই তাহলে কিছু জরিমানাও লাগবে এবং 1 বছর পর্যন্ত সরকারি হিসাবে কিন্তু জেলও হতে পারে। সেই হিসাবে কিন্তু ডিক্লারেশানটা দেওয়া। তাহলে আমরা এটাও জেনে গেলাম তাহলে ফর্ম ফিল আপটা করবো কীভাবে। তাহলে সেই হিসাবে কিন্তু আমরা ফর্ম ফিল আপটাও করে নেব।
তাহলে এই দুটা ঘরের যেটা ব্যাপার আছে, দুটা ঘরে নতুন ভোটার এখানে করবে, আর পুরাতন ভোটার যেটা আছে একটা ঘরে করলেই হয়ে যাবে। আর নতুন ভোটার যেটা আছে এটা নিজের নাম ঠিকানা দেবে। আর যেরকম সে 2002, 3, 4 যাদের এসআইয়ের নাম নেই, ওনাদের কিন্তু ওই কিন্তু প্রমাণ হিসাবে এখানে বাবা, মা, দাদু, দিদা যার আছে এখানে কিন্তু তাদের এপিক নাম্বার দিয়ে কিন্তু নামটা ভরে দিতে হবে। তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আর বিএলও সাহেব যেহেতু আসবেন, তো টেনশন করার কিছু নেই। যে নথিগুলো বললাম সেগুলো কালেক্ট করে রাখুন, এক কপি ছবি নিয়ে রাখুন। এবার কিভাবে কি করতে হবে সেটা বলে দিলাম। কোন ঘরে কী লাগছে, আধার কার্ড লাগছে, ডেট অফ বার্থ লাগছে, নাম লাগছে, ঠিকানা লাগছে। ঠিকানা তো বিএলও সাহেব যেহেতু ওখানে থাকবেনই, বুথ লেভেল অফিসার, ঠিকানা তো সেই ঠিকানাই থাকবে। আর যে সিরিয়াল নাম্বারে এগুলো আছে, এগুলো সব ওখান থেকে হয়ে যাবে। তার নিজের সাইন করবেন, যে শিক্ষিত নন সাইন করতে পারেন না, টিপ দিবেন। তারপরে সে সব ফর্মটাকে সাবমিট করে দিবেন আর ডকুমেন্ট অ্যাটাচ করে ওনাকে দিয়ে দেবেন। তাহলে ফর্ম ফিল আপের পর্বটাও কিন্তু শেষ হয়ে গেল। এবার কী আছে দেখি, ব্যালেন্স সামারি। আমরা কি মানে এসআইআর নিয়ে দেখলাম, এসআইআর নিয়ে পড়লাম, কি বুঝলাম, কি হলো, ভালো দিকটা কি আছে? গণতান্ত্রিক শক্তিশালী হয়ে এটা সঠিক ভোটার তালিকা তৈরি করা, প্রত্যেক নাগরিক, এগুলো সব বলেই দিয়েছি। তারপরে দুর্বলতা একটি সম্পূর্ণভাবে মানুষের উপর নির্ভরশীল হওয়া, অসম্পূর্ণ ভুল হতে পারে, বিশেষ করে গ্রামীণ ও সীমান্ত এলাকায়। তো এবার গ্রামীণ এবং সীমান্ত এলাকায় কী হচ্ছে, এখন একজনের উপর নির্ভর করে কোনো ডকুমেন্ট বা কোনো কিছু দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেহেতু গ্রাম্য এলাকায় অত শিক্ষিত নন, জানে না, বুঝে না কিছু, তাদের জন্য একটু হয়তো অসুবিধা হতে পারে। তাহলে সেগুলো জিনিস আমরা কিন্তু দেখে নেব। তাহলে এসআইয়ের ফর্ম ফিল আপটাও আমরা জেনে নিলাম, আর ব্যালেন্স সামারিটাও জেনে নিলাম। তাহলে এবার কি দেখব, কিছু নাই, ফর্ম ফিল আপটা। আর যেটা এসআইআর নিয়ে আলোচনা করলাম, এসআইআরটা নিয়ে ভয় করা একদম কারো কিছু নেই। এসআইআর আর মানুষের উস্কানিতে একদম ভুলেও পড়বেন না। যেহেতু মানুষ উস্কে দিবে ঠিকই, কিন্তু সময় আসলে কিন্তু কেউ পাশে থাকবে না। তার জন্য যেটা ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী যেটা করছেন, এটা আমাদের প্রত্যেকের ভালোর জন্য করছেন। প্রত্যেকে এই এসআইআরকে সাপোর্ট করুন। আর ও কথায় উগ্র হবেন না। বিভিন্ন জায়গায় কোনো ঝামেলা পাতানোর কোনো আমি রাস্তায় দেখতে পাচ্ছি না, সেগুলো কিছু করবেন না। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই। তারপরে আবার দেখা হবে।